ওকে, আমরা আগের পার্টে সপ্তম অধ্যায়ের আগে যতটুকু ছিল সবগুলো শেষ করছি। এখন শুধুমাত্র অল্প কিছু কয়েকটা টপিক আছে, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে সপ্তম অধ্যায়। দেখো, একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি এখান থেকে কি পড়বা? যে একবীজপত্রী উদ্ভিদের বীজে কি থাকে? একটি মাত্র বীজপত্র থাকে। এবং একবীজপত্র উদ্ভিদের মূলগুলো কি হয়? মূলগুলো হয় গুচ্ছমূল, গুচ্ছমূল। এবং পাতা শিরাবিন্যাস কি হয়? সমান্তরাল। এবং পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা কত? তিনের গুণিতক, তিনের গুণিতক মানে 3, 6, 9টি হতে পারে। অর্থাৎ পুষ্পটা কি হবে? ট্রাইমেরাস। যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো পূর্ব অবশ্যই। পুষ্প কি? ট্রাইমেরাস। এবং ভ্রূণমুকুল কি? ভ্রূণমুকুল হচ্ছে পার্শ্বীয়। এটা পড়তে পারো, না পড়তে পারো, সমস্যা নেই। এরপর দেখো, একবীজপত্রী উদ্ভিদের গোত্র কতটি? 65টি। এই কথাটা একটু মাথায় রাখো। গোত্র কত? 65টি। ওকে। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে রয়েছে পয়াসি, পয়াসি গোত্র। পয়াসি গোত্রকে কি বলা হয়? এটাকে বলা হয় ঘাস গোত্র। পয়াসি গোত্রকে কি বলা হয়? ঘাস গোত্র। বাংলাদেশে এ পর্যন্ত 113টি গণ এবং 285টি প্রজাতি শনাক্ত করা হয়েছে পয়সী গোত্রের। পয়সী গোত্রে কতটি? 113টি গণ এবং 285টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। পয়সী গোত্রের উদাহরণগুলো পড়বা, খুব ইম্পর্টেন্ট। কি কি দেখো, এদের কাণ্ড থাকে নলাকার, পাতা লিগল বিশিষ্ট, পুষ্পবিন্যাস স্পাইকলেট, বিশেষ করে এটা পুষ্পবিন্যাস স্পাইকলেট। তারপর পরাগধানী সর্বমুখ এটা। তারপরে কি? গর্ভমুণ্ড পালকের ন্যায়, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং অমরা বিন্যাস হচ্ছে মূলীয়। ফল কি? ফল হচ্ছে ক্যারিওপসিস। এইগুলো প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। আর এইগুলো এগুলো দরকার নাই, শুধুমাত্র এই বৈশিষ্ট্য পড়বা, শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ার পর এই যে অমরা বিন্যাস কি? অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, দেখছো? ফল হচ্ছে ক্যারিওপসিস, বীজ হচ্ছে কি? সস্যল। এবং পুষ্প বিন্যাসের সংকেত, ধানের পুষ্প বিন্যাসের সংকেত দিছে। এবং এইখান থেকে যেগুলো পড়বা সেগুলো হচ্ছে কি? এইগুলোর বৈজ্ঞানিক নাম। বাঁশের বৈজ্ঞানিক নাম কি? এবং 28 প্রজাতির বাঁশ থাকে। এখানে দাগানো লাইনগুলো আছে, দাগানো লাইনগুলো পড়বা। আর হচ্ছে মূল কাজ হইতেছে এই যে এই প্রত্যেকটার বৈজ্ঞানিক নাম মুখস্থ রাখা। যেমন বাঁশ, আমি যদি বলি যে পয়সি বাঁশ কোন গোত্রের, এখন তুমি যদি বলো মালবেসিতা, তাহলে কি হবে? বাঁশ হচ্ছে কি? পয়সি গোত্রের উদাহরণ। এই যে পয়সি গোত্র, এইসব যেসব উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো এবং উদাহরণগুলো বৈজ্ঞানিক নাম নাম সহ মুখস্থ রাখবা। বাঁশের বৈজ্ঞানিক নাম কি? ব্যাম্বুসা ব্যাম্বোস, ধান অরিজা স্যাটিভা, আক বা ইক্কো হচ্ছে সাস্সারাম অফিসিনারাম। তারপরে গম হচ্ছে কি? টিটিকা ম্যাস্টিভাম। ভুট্টা হচ্ছে জিয়া মাইস। তারপরে এই যে জব বা বার্লি, এই দাগানো যেগুলো নাই এগুলো পড়বা। যে হর্ডিয়াম ভুলগারি, হর্ডিয়াম ভুলগারি হচ্ছে জব বা বার্লি। তারপরে হচ্ছে কি? লেমন ঘাসের বৈজ্ঞানিক নাম কি? সাইম্বো পোগান। যেটা যেটা কঠিন লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রথম নামটুকু মনে রাখবা। নল খাগড়া, ফ্রাগমাইটস মনে রাখবা, ফ্রাগমাইটস। ধারো গাছ, ধারো গাছের বৈজ্ঞানিক নাম পরীক্ষায় আসে। ধারো গাছের বৈজ্ঞানিক নাম কি? থাইসানো লেমা, থাইসানো লেমা, থাইসানো লেমা। এরপর হচ্ছে কি? দুর্ভা গাছ, সাইনোডোন ড্যাকটাইলন, সাইনোডোন ড্যাকটাইলন। ওকে। আর এই যে এইগুলো আছে এগুলো দরকার নাই। ওকে। পৃথিবীর 60% লোকের প্রধান খাদ্য কি হয়? ভাত। শেষ। আর দরকার নাই। এরপর দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। বীজে বীজপত্র থাকে কয়টি? 2টি। মূল হচ্ছে প্রধান মূল। আর পয়সী গোত্রের মূল কি? একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছমূল। আর দ্বিবীজপত্রী অর্থাৎ মালবেসী গোত্রের মূল হচ্ছে কি? প্রধান মূল। এটা মাথায় রাখবা। আবার শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার। আর ওদের ওদের হচ্ছে কি ছিল? সমান্তরাল। এদের পুষ্পপত্রের সংখ্যা কত? 4 বা 5-এর গুণিতক। আর ওদের কি ছিল? 3-এর গুণিতক। এভাবে পড়বা। পুষ্প হচ্ছে টেট্রামেরাস বা পেন্টামেরাস, টেট্রামেরাস বা পেন্টামেরাস। এবং আর কিছু দরকার নেই। এবং এই দ্বিবীজপত্রী উদ্ভিদকে কতটি গোত্রে বিভক্ত করা হয়েছে? 315টি গোত্রে। এই দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে মালবেসী গোত্র, মালবেসী গোত্র। এদেরকেই শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, আর কোনো কিছু দরকার নাই। কি কি দেখো, এদের কি? এই যে উদ্ভিদের কোষীয় অংশ রোমশ এবং মিউসিলিয়াস পূর্ণ। এবং পাতায় কি থাকে? মুক্ত পার্শ্বীয় অবপত্র থাকে। এদের কি থাকে? এদের হচ্ছে দলমণ্ডল থাকে টুইস্টেড। পুংকেশর কি? পুংকেশর থাকে একগুচ্ছক এবং কি? চারদিকে বেষ্টিত থাকে। এবং এদের কি? পরাগধানী হয় হচ্ছে এক প্রকোষ্ঠী। এরা পড়বা, পরীক্ষায় আসে, অনেকবার আসে। বৃক্কাকার।
পরাগরেণু কি বৃহৎ কণ্টকিত, কণ্টকিত। অমরাবিন্যাস কি অক্ষীয়, অনেকবার আসছে। ফল কি ক্যাপসুল বেরি, অনেকবার আসছে। তো এগুলো পড়বা, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। এবং এখান থেকে আরেকটা যেটা পড়বা সেটা হচ্ছে পুষ্পবিন্যাস কি একক বা সাইমস। এবং এদের অমরা বিন্যাস অক্ষীয়, যেটা বললাম। ফল কি, ফল ক্যাপসুল হয়, বেরি হয়, সাইজোকার্প হয়। এই যে সংকেত, এটা তো আগেই পড়ছি আমরা। এবং এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে এদের এই যে অর্থনৈতিক গুরুত্ব, নাম সহ। জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি, হিবিস্কাস রোজা সাইনেনসিস। ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম কি, অ্যাবেল মোস্কাস স্কুলেন্টাস। এই যে লিন, মোনেস, এইগুলো পড়া দরকার নেই। এইগুলো এগুলো হচ্ছে যে ব্যক্তির এর নাম দিছে, এর বৈজ্ঞানিক নামটা দিছে, তার নাম দিছে, এগুলো কোনো দরকার নেই। শুধুমাত্র মনে রাখবা অ্যাবেল মোস্কাস স্কুলেন্টাস। তারপরে দেখো এই যে এখানে দাগাই দিছি যে দেখো জবা ফুলের রস, এগুলো একটু পড়বা, এগুলো আশা করছি পারো, তারপরেও একটু পড়বা। দেখো এই যে জবা ফুল রক্ত আমাশয় ও অর্শরোগের একটি ভালো ঔষধ। তারপরে ঢেঁড়স, ঢেঁড়স কি হয়, ঢেঁড়স নিয়মিত খেলে কি হয়, শারীরিক দুর্বলতা সারে এবং বহুমূত্র রোগের কারণ ঢেঁড়স, এগুলো পরীক্ষায় আসে। কার্পাসুলা বৈজ্ঞানিক নাম কি, গসিপিয়াম হার্বাসিয়াম পড়বা। তারপরে হচ্ছে কি কেনাপ, হিবিস্কাস কান্নাবিনাস পড়বা। তারপর স্থলপদ্ম, মরিচ ফুল, এগুলো এই যে ইন্ডিয়ান টিউলিপ, এগুলো কি মালবেসী গোত্রের উদাহরণ। এবং এখানে কিছু এই যে আরো কয়েকটি উদাহরণ আছে, এগুলো দরকার নেই। এবং এই দেখো যে ইন্ডিয়ান টিউলিপ, এই যে একটা বৈজ্ঞানিক নাম দিছে। এর কাষ্ঠ থেকে কি তৈরি করা যায়, পেন্সিল, খেলনা, কৃষিকাজের উপকরণ তৈরি করা যায়। পড়বা, শেষ। এই অধ্যায় শেষ, আর কোনো কিছু দরকার নেই। এবার বলো, কারো কোনো সমস্যা? অধ্যায় কি সহজ লাগছে না কঠিন? পড়া কিন্তু অনেক, হ্যাঁ, বায়োলজি পড়া মানে অনেক। তুমি বই পড়বা না, বায়োলজি কোনো কিছু বুঝতে পারবে না। বলো বলো বলো, সপ্তম অধ্যায় কি পারবা? যেগুলো না পড়লেই নয় সেগুলো কিন্তু বলে দিছি, সেগুলো দাগাই দিছি, সেগুলোই পড়বা। ওকে, এরপর দেখো কি পড়বো আমরা, টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্র একই উৎস থেকে সৃষ্ট। একই উৎস, প্রথম কথা একই উৎস। তারপরে কি একই ধরনের কাজ। দ্বিতীয় কথা একই উৎস এবং একই ধরনের কাজ সম্পূর্ণকারী সমধর্মী একটি বিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় কি, টিস্যু বা কলা। শেষ। এই টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কি ভাজক টিস্যু, আরেকটা কি স্থায়ী টিস্যু। টিস্যু কয় প্রকার, দুই প্রকার। একটা কি ভাজক টিস্যু, আরেকটা কি স্থায়ী টিস্যু। যে কোষগুলো বিভাজিত হতে পারে, বিভাজিত, সেটাই হচ্ছে কি ভাজক টিস্যু। বিভাজিত হতে পারে সেটাই কি ভাজক টিস্যু। আর যে কোষগুলো বিভাজিত হতে পারে না, সেটাই কি, সেটাই হচ্ছে স্থায়ী টিস্যু। এই কথাটা মাথায় রাখবা। এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, খরচ কাজ পড়া কি কি দেখো, কোষগুলো জীবিত, প্রথম কথা কি জীবিত, জীবিত এবং কি ছোট। শেষ। ভাজক টিস্যু কোষগুলো কি বিভাজন ক্ষমতা সম্পন্ন, বিভাজন ক্ষমতা সম্পন্ন গেল। তারপরে এদের কোষপ্রাচীর কি জানো, এদের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত, পাতলা পাতলা কোষপ্রাচীর থাকবে, সেটাতে কি থাকবে, সেলুলোজ নির্মিত থাকবে। এবং এদের নিউক্লিয়াস কি, এদের নিউক্লিয়াস হচ্ছে বড়। এটা মানে মাথায় রাখবে, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস বড়। এবং কি এদের হচ্ছে সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম থাকে, ঘন সাইটোপ্লাজম। কোষে কি থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াস হচ্ছে বড় থাকে, নিউক্লিয়াস হচ্ছে কি থাকে, বড় থাকে, নিউক্লিয়াস বড়। এবং এদের কি থাকে না, কোষ গহ্বর থাকে না। যে যে লাইনগুলো দাগাই দিচ্ছি, যেটুকু সেটা হচ্ছে মেইন পয়েন্ট। কোষ গহ্বর থাকে না, সেই মেইন পয়েন্ট মনে রাখবা। কোষ গহ্বর থাকে না। তারপর আর কি থাকে না, এদের আন্তঃকোষীয় ফাঁক থাকে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এদের কি, এদের হচ্ছে বিপাকীয় হার বেশি, বিপাকীয় হার বেশি। এদের কি প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে, এই যে প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এবং এদের কি হয়, অপরিণত কোষ দ্বারা তো গঠিত হয়, অপরিণত কোষ, ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত হয়। এবং কোষগুলো কোন প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। শেষ। ভাজক টিস্যুর কাজ, ভাজক টিস্যু মনে রাখবা, এই যে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায় কিসের কারণে, উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায় হচ্ছে এই যে শীর্ষক ভাজক টিস্যুর কারণে। শীর্ষক ভাজক টিস্যুর কারণে কি হয়, উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এবং পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় মানে বুঝতেই পারতেছো, পাশে বৃদ্ধি পাবে, অর্থাৎ উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পাবে, ব্যাস। ভাজক টিস্যু হতে কি সৃষ্টি হয়, স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যু থেকেই কিন্তু স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এবং ভাজক টিস্যুর কোষে ক্ষতস্থান পূরণ হয় কার মাধ্যমে, ভাজক টিস্যুর কারণে ক্ষতস্থান পূরণ হয়, মনে রাখবা, ভাজক টিস্যুর কারণেই ক্ষতস্থান পূরণ হয়। শেষ। এরপর হচ্ছে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে।
প্রথম প্রশ্ন দেখো, এদেরকে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? 3 প্রকার। অলওয়েজ মনে রাখবা, ভাজক টিস্যু যাই বলুক না কেন, ভাজক টিস্যু উৎপত্তি বলুক আর যাই বলুক, সব ক্ষেত্রেই ভাজক টিস্যু 3 প্রকার হবে। দেখো, যেমন উৎপত্তি অনুসারে কত প্রকার? 3 প্রকার। কি কি দেখো, উৎপত্তি অনুসারে একটা হচ্ছে প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। এখন প্রারম্ভিক থেকে মনে রাখবা, যেটা মনে রাখবা প্রারম্ভিক থেকে, প্রারম্ভিক মানে প্রথম, একদম প্রথম। প্রারম্ভিক মানে একদম প্রথম। এখান থেকে কি হয়? প্রারম্ভিক অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়, শেষ প্রারম্ভিক শেষ। এরপর কি? প্রাইমারি। প্রাইমারি থেকে যেটা মনে রাখবা, এই যে মূল ও কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে সেটাই কি কি বলা হয়? প্রাইমারি ভাজক টিস্যু। এই প্রাইমারি ভাজক টিস্যুর মাধ্যমে কি হয়? উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায় কিসে? প্রাইমারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমৃত্য আমৃত্য বিভাজনক্ষম কোনটা? এই প্রাইমারি ভাজক টিস্যু। শেষ। এবং এখান থেকে দেখো, প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। এরপর দেখো সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুটাকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি, এই যে কর্ড ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই উদাহরণটা মনে রাখবা। এটাই হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু, এবং এখান থেকেই প্রশ্ন আসে। এই সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা থেকেই প্রশ্ন আসে। তারপর দেখো, অবস্থান অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? 3 প্রকার। কি কি দেখো, এই যে শীর্ষক, ইন্টার ক্যালোরি, আর হচ্ছে কি পার্শ্বীয়। শীর্ষক মানে বোঝো তো, শীর্ষক। শীর্ষক তো সেখান থেকে কি হয়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই না? দরকার নাই। এরপর হচ্ছে কি নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু, এটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। এটাকে কি বলা হয়? না সরি, এটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এটাকে কি বলা হয়? প্রাইমারি ভাজক টিস্যু। এবং যেমন যেমন কি দেখো, ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল, এগুলো হচ্ছে কি এই যে নিবেশিত বা ইন্টারকালার ভাজক টিস্যু। শেষ। পার্শ্বীয় ভাজক টিস্যু, এইটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। মানে সেকেন্ডারি ভাজক টিস্যু যা, এটাও সেম কথা। এই যে ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, এটার উদাহরণ। শেষ। তারপরে দেখো, এগুলোর দরকার নেই, এই যে পার্থক্য দরকার পড়া দরকার নেই, পার্থক্য পড়া দরকার নেই। এরপর দেখো, কোষ বিভাজন অনুসারে মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, আর রিব ভাজক টিস্যু, এটা খুবই ইম্পর্টেন্ট। কি কি দেখো, মাছ ভাজক টিস্যু সব তলেই হয়। সিম্পল পয়েন্টগুলো মনে রাখবা, তুমি সব পড়তে গেলে তো মনে থাকবে না, স্বাভাবিক। প্রথম কথা কি, মাছ ভাজক টিস্যু সব তলে হয়, সব তলে, সব তলে। এ- এবং এইখানে কি দেখো, অঙ্গটি কি ঘনত্বে বৃদ্ধি পায়, ঘনত্ব। এখানে কি ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঘনত্ব, ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং এইখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এই যে উদাহরণগুলো, বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম, শস্য, মজ্জা, এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। ওকে, দেখো, তারপর দেখো, প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু হচ্ছে দুই তলে বিভাজিত হয়। প্লেট ভাজক টিস্যু দুই তলে বিভাজিত হয়, এবং এখানে কি হয় দেখো, আয়তন, উদ্ভিদ অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আয়তন। যে যে পয়েন্ট দিচ্ছি এগুলোই পড়বা, আর কিছু দরকার নেই। আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এটার উদাহরণ হচ্ছে পাতা, পাতা, ব- বর্ধিষ্ণু বহিতক, বহিতক এটার উদাহরণ প্লেট। আর রিব ভাজক টিস্যু, এটা কি একটি তলে বিভাজিত হয়, একটি তলে, একটি তলে। এবং এটা দেখতে কিসের মতো? ওই যে বুকের পাঁজরের মতো দেখতে। এবং এইখানে কি হয় দেখো, এই যে বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজ্জা রশ্মি, এগুলো হচ্ছে উদাহরণ। শেষ। তারপর দেখো, কাজ অনুসারে 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টাম। প্রোটোডার্ম কি? প্রোটোডার্ম থেকে হচ্ছে ত্বক, ত্বক সৃষ্টি হয়, ত্বক। যেখানে দেখবা প্রোটোডার্ম, সেখানেই মনে করবা যে ত্বক সৃষ্টি হয়, বাইরের অংশ। তারপর হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এই যে এখান থেকে শুধুমাত্র ওই উদাহরণ মনে রাখবা, ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টি হয়। গ্রাউন্ড মেরিস্টেম, এখান থেকে মনে রাখবা এই যে মজ্জা, কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি সৃষ্টি হয়। শেষ। এই যে এখানে একটু ছক আকার দিছে, যে কোনটা থেকে কোনটা, এটা একটু দেখে নিবা।
তারপর দেখো স্থায়ী টিস্যু। যে টিস্যু কি হয়, বিভাজনে অক্ষম। বিভাজনে অক্ষম সেটাই হচ্ছে কি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য কি দেখো, প্রথম কথা হচ্ছে বিভাজনে অক্ষম। দ্বিতীয় কথা কি দেখো, কোষগুলো জীবিত হতে পারে, মৃত হতে পারে, দুই রকমই হতে পারে। এবং জীবিত কোষগুলো কি, সাইটোপ্লাজম স্বাভাবিক চেয়ে কম থাকে। আর মৃত কোষ কি, প্রোটোপ্লাজম বিহীন। মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন। এবং এদের দেখো কোষ প্রাচীর কি, এদের কোষ প্রাচীর হচ্ছে কি স্থূল মানে পুরো। আর আমরা এই ভাজক টিস্যুতে দেখছিলাম কোষ প্রাচীর হচ্ছে পাতলা। এখানে দেখো ভাজক টিস্যুতে কোষ গহ্বর থাকে না, কিন্তু এখানে কি থাকে, কোষ গহ্বর থাকে। এখানে কোষ গহ্বর থাকে। এবং এদের কোষ প্রাচীরে নানা নকশা থাকে। এবং আমরা ভাজক টিস্যুতে দেখছিলাম ভাজক টিস্যুর নিউক্লিয়াস বড়, কিন্তু দেখো স্থায়ী টিস্যুতে নিউক্লিয়াস ছোট। স্থায়ী টিস্যুতে নিউক্লিয়াস ছোট। এবং ভাজক টিস্যুতে দেখেছিলাম আন্তঃকোষীয় ফাঁক থাকে না, কিন্তু স্থায়ী টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। শেষ। এবং স্থায়ী টিস্যুর কাজ কি, এই কাজগুলো মনে রাখবা। প্রথম কথা হচ্ছে কি করে, খাদ্য তৈরি করে, খাদ্য পরিবহন করে, খাদ্য সঞ্চয় করে, দৃঢ়তা প্রদান করে। শেষ। এবং স্থায়ী টিস্যু কত প্রকার, তিন প্রকার। কি কি? সরল টিস্যু, জটিল বা যৌগিক টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু আবার তিন প্রকার। কি কি দেখো, এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর হচ্ছে কি স্ক্লেনকাইমা। শেষ। তারপরে কি জটিল টিস্যু, জটিল টিস্যু এখানে জাইলেম আর ফ্লোয়েম, দুই প্রকার। কি কি? জাইলেম আর ফ্লোয়েম। শেষ। জটিল টিস্যু। তারপরে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু কোনগুলো? এই যে এইগুলো মনে রাখবা। রেজিন, গত, উদ্বায়ী তেল, এগুলো হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। শেষ। এই যে এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে স্থায়ী টিস্যু কি তিন প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। এখন সরল টিস্যু তিন প্রকার। কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এগুলো মনে রাখবা। জটিল টিস্যু দুই প্রকার: জাইলেম, ফ্লোয়েম। ক্ষরণকারী হচ্ছে তরুক্ষী টিস্যু, গ্রন্থি টিস্যু। শেষ। এই সরল টিস্যু জটিল টিস্যু পার্থক্য দরকার নেই এত কিছু। উফ, এখন দেখো টিস্যুতন্ত্র। টিস্যু টিস্যুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়। এখান থেকে বলবা টিস্যুতন্ত্রকে তন্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়: অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র কয় ভাগে, আবার তিন ভাগে: অ্যাপিডার্মাল, অ্যাপিডার্মাল উপবৃদ্ধি, অ্যাপিডার্মাল অন্ধ। গ্রাউন্ড টিস্যু দুই ভাগে: বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। ভাস্কুলারকে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এখন দেখো এপিডার্মাল, মনে রাখবা হচ্ছে কি ত্বক। এপিডার্মাল মানে কি, এপি মানে বাইরের স্তর, বাইরের স্তর, এপি মানে বাইরের স্তর। ত্বকীয় টিস্যুতন্ত্র, তো যেখান থেকে ত্বক সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি এপিডার্মাল। দেখো এখান থেকে যেটা বলবা সেটা হচ্ছে কি, এই যে কাণ্ড বা ত্বক, কাণ্ড বা ত্বক বা বহিরাবরণকে অর্থাৎ এপিডার্মিস বলে, অর্থাৎ ত্বককেই বলা হয় কি এপিডার্মিস। এবং মূলের বহিরাবরণকে, এটা পরীক্ষা আসে, মূলের বহিরাবরণকে কি বলে, এপিব্লেমা বলে। এপিব্লেমা, এপিব্লেমা কাকে বলে, মূলের বহিরাবরণকে এপিব্লেমা বলে। শেষ। এরপর দেখো একসারি কোষ। এই যে উদ্ভিদের বাইরের স্তরকে কি বলে, এপিডার্মিস বা ত্বক বলে। ওকে, একসারি কোষ কাদের দেখা যায়? একসারি কোষ দেখা যায় হচ্ছে বট, অশ্বত্থ, পাকড়। একসারি কোষ, একাধিক সারি, সরি, এক সারি না, একাধিক সারি কোষ দেখা যায় কাদের? বট, অশ্বত্থ, পাকড়। আর করবী গাছ, এদেরকে তিন সারি, এদের হচ্ছে কি তিন সারি কোষ দেখা যায়। শেষ। এরপর দেখো, এরপর হচ্ছে কি কিউটিন। কিউটিন বা সুবেরিনের পুরো স্তরকে কি বলা হয়? কিউটিকল বলা হয়, কিউটিকল। এবং এইখানে কোন কোষ দেখা যায় দেখো, সরিষা, সরিষা উদ্ভিদে সরিষায় কি দেখা যায়? সরিষায় হচ্ছে মাইরোসিন নামক এক ধরনের কোষ দেখা যায়, মাইরোসিন কোষ। প্রশ্ন আসে মাইরোসিন কোষ কোথায় পাওয়া যায়, তখন কি হবে? সরিষায়। তারপরে দেখো গম, ভুট্টা, আখ, গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে কি থাকে? বুলিফর্ম কোষ থাকে। পরীক্ষায় আসে বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়? এই যে গম, ভুট্টা, আখে বুলিফর্ম কোষ পাওয়া যায়। শেষ। এই কাজটা একবার দেখে নিও, দরকার নাই।
এরপর হচ্ছে কি এপিডার্মাল অপবৃদ্ধি, দরকার নাই। এখান থেকে যেটা মনে রাখবা যে এপিডার্মাল উপবৃদ্ধিতে কি কি আছে। একটা হচ্ছে কি রোম বা টাইকম থাকে, রোম বা টাইকম থাকে, শল্ক থাকে, শল্ক। এই শল্কের কাজ কি প্রশোধনের হার কমায়, শল্কের কাজ কি প্রশোধনের হার কমায়। তারপর কি থাকে গ্রন্থিকোষ বা কোলেটার্স কোষ থাকে, অর্থাৎ কি 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 কোষ থাকে এই কোষগুলোর নাম মনে রাখবা। এবং দেখো বিশেষ ধরনের বহুকোষী, এটা পরীক্ষায় আসে, বিশেষ ধরনের বহুকোষী টাইকমকে কি বলে, কোলেটার্স বলে, কোলেটার্স বলে। ওকে। এরপর দেখো পরীক্ষায় আসে কোনটি বরফ উদ্ভিদ, কোনটি বরফ উদ্ভিদ, তাহলে বরফ উদ্ভিদ কোনটা, এই যে মিসিম ব্রায়ান্থিমাম, এটাই হচ্ছে কি বরফ উদ্ভিদ। শেষ। এরপর দেখো কি দংশন রোম, এই যে কি কি কোষ থাকে এই জিনিসগুলো একটু মনে রাখবা এইখানে। এরপর দেখো যে এপিডার্মাল রন্ধ্র, এপিডার্মাল রন্ধ্রতে কি থাকে পানিপত্র রন্ধ্র থাকে, আর হচ্ছে কি পত্ররন্ধ্র পানিপত্র রন্ধ্র থাকে। এগুলো হচ্ছে একটু পেঁচানো, তো শুধুমাত্র যে যে লাইন দিচ্ছি সেগুলো একটু পড়বা, এত এত কোনো কিছু দরকার নেই। রক্ষী কোষ কয়টা থাকে এখানে, স্টোমাটাতে রক্ষী কোষ থাকে দুটি, দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে, স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে, পত্ররন্ধ্র বলে। এই যেমন রাখবা সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র কি থাকে খোলা থাকে, এবং রাত্রের পত্ররন্ধ্র কি থাকে বন্ধ থাকে। তবে পাথরকুচিতে বিপরীত হয়, পাথরকুচিতে রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে আর দিনে কি হয়, দিনে হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ থাকে। প্রশোধন, প্রশোধন সালোক সংশ্লেষণ শোষণের তিন গুরুত্বপূর্ণ বিক্রিয়ায় কি স্টোমাটা বা পত্ররন্ধ্র কি করে অংশগ্রহণ করে থাকে, যে পত্ররন্ধ্র বা স্টোমাটা কি করে অংশগ্রহণ করে থাকে এইখানে। এই পত্ররন্ধ্রের কাজ কি, দেখো পত্ররন্ধ্রের কাজটা দেখবা এই যে পত্ররন্ধ্র খোলা হওয়া বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, দরকার নেই। পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড, পানি পত্ররন্ধ্র কি এক ধরনের পানি নির্বাচন অঙ্গ, এবং এবং ঘাস কচু টমেটো এগুলোতে কি দেখা যায় পানিপত্র রন্ধ্র দেখা যায় বা হাইড্রাথুর দেখা যায়, এই কথা মনে রাখবা। যে পানিপত্র রন্ধ্র কোনগুলো, এই যে ঘাস কচু টমেটো, বা হাইড্রাথুর কোনগুলো ঘাস কচু টমেটো। শেষ। এই যে হাইড্রাথুর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে, গাটেশন বলে, হাইড্রাথুর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে, গাটেশন বলে। শেষ। এরপর দেখো গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এই গ্রাউন্ড টিস্যু তন্ত্র উৎপন্ন হয় কোনটা, দেখো তো পেরিব্লেম ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র উৎপত্তি হয়, পেরিব্লেম ভাজক টিস্যুতে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কি হয় উৎপত্তি হয়। পেরিসাইকেল স্তর আরম্ভ করে ভাস্কুলার, এই যে এটা পড়বা, পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডুল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে কি বলে, স্টিলি বলে, স্টিলি। এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্রের এখান থেকে যেটা যেটা পড়বা সেটা হচ্ছে কি বহিঃস্থলীয় অঞ্চল আর হচ্ছে কি অন্তঃস্থলীয়। গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, প্রথম কটা একটা হচ্ছে কি বহিঃস্থলীয় অঞ্চল আর হচ্ছে কি অন্তঃস্থলীয় অঞ্চল বা টিস্যু। এবং বহিঃস্থলীয় টিস্যুতে কি থাকে, মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে। এবং মূলে কি থাকে দেখো কর্টেক্স থাকে, অন্তত্বক থাকে। কাণ্ডে কি থাকে, অধোতক থাকে, কর্টেক্স থাকে, অন্তত্বক থাকে। মেসোফিল টিস্যুতে কি থাকে, একবীজপত্রী দ্বিবীজপত্রী। এবং অন্তঃস্থলীয় টিস্যুতে কি থাকে, মূল থাকে, কাণ্ড থাকে। মূলে কি এখানে কি থাকে, মূলে পরিচক্র থাকে, মজ্জা থাকে, সংযোজন থাকে। কাণ্ডে কি থাকে, পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি থাকে। এইটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন সেরকম যে কোনটি কোনটি বহিঃস্থলীয় টিস্যুর অংশ, কোনটি অন্তঃস্থলীয় টিস্যুর অংশ, এগুলো আসে। এই জন্য হচ্ছে এই বহিঃস্থলীয় টিস্যুতে কি কি আছে মুখস্থ রাখা, অন্তঃস্থলীয় টিস্যুতে কি কি আছে মুখস্থ রাখা। আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখো বহিঃস্থলীয় অঞ্চলে কি কি থাকে, দেখো প্রথমে দেখো অধোতক থাকে, কর্টেক্স থাকে, অন্তত্বক থাকে, অন্তত্বক থাকে, আর কি থাকে, এটাই। তাহলে বহিঃস্থলীয় অঞ্চলে কি কি থাকে, অধোতক থাকে, কর্টেক্স থাকে, অন্তত্বক থাকে, তাই না, অন্তত্বক থাকে, এই তিনটা জিনিস থাকে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটা বহিঃস্থলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, এই তিনটা দিবে আর একটা বাইরে থেকে দিবে। ওকে। এরপরে দেখো মূলে কি থাকে, মূলে কিন্তু কখনোই অধোতক থাকে না, মূলে কি হয় কখনোই অধোতক থাকে না, অধোতক কান্দে থাকে, এই কথাটা একটা মাথায় রাখবা, এটা পরীক্ষা আসে, মূলে অধোতক থাকে না। শেষ। এরপরে
মনে রাখবা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি থাকে? শ্বেতসার আবরণ থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন আবরণ থাকে? শ্বেতসার আবরণ থাকে। আর এখান থেকে আর কোনো দরকার নেই। আর এটা আছে দেখো, এই যে অন্তঃস্থলীয় অঞ্চল, পরীক্ষা আসে কোনটা অন্তঃস্থলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয় বা অন্তর্ভুক্ত। তখন কি দেখো, এই যে পেরিসাইকেল বা পরিচক্র মুখস্থ রাখা, মজ্জা বা মেডুলা মুখস্থ রাখা, মজ্জা মানে নামগুলো মুখস্থ রাখা, মজ্জা রশ্মি। ওকে, নামগুলো মুখস্থ রাখবা। এবং এখান থেকে যেটা মনে রাখবা, হার্ট ব্লাস্ট বা গোস্তটিপি কোথায় পাওয়া যায়? হার্ট ব্লাস্ট বা গোস্তটিপি কোথায় পাওয়া যায়? এই যে পেরিসাইকেলে পাওয়া যায়, পেরিসাইকেলে। ওকে। এরপর কি পাতার গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেসোফিল বলে। পরীক্ষায় অনেকবার আসছে, ভার্সিটি পরীক্ষায়। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেসোফিল বলে। মেসোফিল বলে। এবং প্যালিসিড প্যারেনচাইমা কোষগুলো কি হয়? ঘন সরণ বিশিষ্ট। এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো সাধারণত এই 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 এখানে যে দাগানো লাইনটা আছে, দাগানো লাইনটা পড়বা শেষ। আর হচ্ছে এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই যে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যুতে গিয়ে পড়বা। মনে রাখবা, ভাস্কুলার টিস্যু দুই ভাগে বিভক্ত, একটা জাইলেম আর হচ্ছে কি ফ্লোয়েম। জাইলেম আর হচ্ছে কি ফ্লোয়েম। একে ফেসিকুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু তন্তুকে ফেসিকুলার টিস্যু তন্তু বলা হয়, ফেসিকুলার টিস্যু। আর এই যে ভাস্কুলার টিস্যু তন্তু দুই প্রকার, কি কি? জাইলেম আর ফ্লোয়েম থাকে, জাইলেম ফ্লোয়েম। এবং জাইলেম ফ্লোয়েম যেহেতু থাকে, সেহেতু এটা মনে রাখবা, উদ্ভিদ মূলে উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাধারণ থাকে। তাহলে ভাস্কুলার বান্ডলগুলো বৃত্তাকারে সাধারণ থাকে কোথায় কোথায়? একটা হচ্ছে উদ্ভিদ মূলে, আর একটা কি দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে। তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা বিক্ষিপ্তভাবে অবস্থান করে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে, পড়বা। এবং এখান থেকে দেখো, জাইলেম টিস্যু চার ভাগে, চারটা উপাদান নিয়ে গঠিত। কি কি দেখো, এই যে ট্রাকিড, ভেসেল, মুখস্থ রাখবা, ডিরেক্ট মুখস্থ। জাইলেম টিস্যু কি কি নিয়ে গঠিত? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই চারটা অংশ নিয়ে গঠিত। এই চার প্রকার উপাদান নিয়ে হচ্ছে কি জাইলেম টিস্যু গঠিত। চারটা মাস্ট মুখস্থ রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। এবং এটা কি বলছে দেখো, সজীব উপাদান কোনটা? পরিণত জাইলেম টিস্যু সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা। এবং এখান থেকে যে দাগানো লাইনগুলো আছে, এগুলো প্রত্যেকটা লাইন পড়বা, প্রত্যেকটা লাইন। এই দাগানো লাইনগুলো প্রত্যেকটা লাইন পড়বা, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এরপর দেখো ফ্লোয়েম কোষ। ফ্লোয়েম কোষ কি 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 নিয়ে গঠিত? এই যে ছিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই চারটা অংশ নিয়ে গঠিত, মুখস্থ রাখবা। এবং এটাতে মনে রাখবা, এই যে পরিণত শিবনল বা শিবকোষে কি নেই? কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না। আর এই যে দাগানো লাইনগুলো পড়বা, তাহলেই হবে শেষ। এই যে পাটের আঁশ, বাস্ট ফাইবার, এখান থেকে প্রত্যেকটা লাইন পড়বা। পাটের আঁশ, বাস্ট ফাইবার, দেখছো? দেখছো, এটা পরীক্ষা কিন্তু আসছে, এটা তোমরা যদি পড়ে থাকো দেখবে যে অনেকবার আসছে। এবং সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারে অবস্থিত কি, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হয় কি? বাস্ট ফাইবার, ব্লাস্ট ফাইবার। এখান থেকে দেখো, এইগুলো আসে যে ভাস্কুলার, এই যে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ভাস্কুলার বান্ডল তিন প্রকার: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয় আর কেন্দ্রিক। এবং সংযুক্ত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় কারা? এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ড ব্যতীত নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল, এই উদাহরণটা বলবো। এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় কারা? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল হচ্ছে কি বদ্ধ সমপার্শ্বীয়, মুখস্থ ডিরেক্ট। সমদ্বিপার্শ্বীয় কারা? এই যে লাউ, কুমড়া, শসা, এরা হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয়। এরা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, আর কোনো কিছু দরকার নাই। তারপর হচ্ছে অরিও। অরিওর মধ্যে কি, অরিও সবসময় মনে রাখবো, অরিও কোথায় হয়? অরিও হচ্ছে হয় মূলে। এই যে পুষ্পক উদ্ভিদের মূলে, অরিও সবসময় মূলে হয়, মূলে মূলে মূলে। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের
এটা পড়বা, এই লাইনটা শেষ। তারপরে কি কেন্দ্রিক। কেন্দ্রিক এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হয়। প্রশ্ন কোনটা হয়, যেমন হচ্ছে জাইলিম কেন্দ্রিক বা কোনটি হ্যাদ্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, তখন হচ্ছে এই যে এই উদাহরণগুলো আসে। এই তিনটা উদাহরণ মুখস্থ রাখবা, এখানে এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে কোনটা ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক, এটা পরীক্ষায় আসে। হুবহু একদমই হুবহু দিয়ে দিবে। এই ছকটা একটু পড়ে নেবা, এই ছকটা বললে তোমার একটু বেসিকটা ক্লিয়ার হয়ে যাবো। ভাস্কুলার বান্ডল প্রকারভেদ: সংযুক্ত অরীয় কেন্দ্রিক, সংযুক্ত আবার দুই ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে, মুক্ত বদ্ধ, এভাবে পড়বা। পড়া বেশি নাই, যা দিছি সেগুলো পড়বা, আর হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করবা। এই যে ক্যাসপিরিয়ান স্টিপ কোথায় থাকে, এই এন্ডোডার্মিসে থাকে। যা দিছি সেগুলো পড়বা, আর হচ্ছে প্র্যাকটিস করবা। এরপরে দেখো, দেখো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, এই যে অন্তর্গঠনের বৈশিষ্ট্যগুলো পড়বা। বৈশিষ্ট্য, এখান থেকে প্রশ্ন আসে। এটা গেল একবীজপত্রী উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য। তারপরে কি আসছে দেখো, তারপর আরো আছে। এই যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড গেল, এই যে কাণ্ডের উদাহরণ, এই উদাহরণগুলো পড়বে। এগুলো তো সবই পড়া লাগে, তো সবই পড়তে হবে এগুলা। কাণ্ডের উদাহরণ পরীক্ষায় আসে, কোনটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়, এরকম এরকম প্রশ্ন পরীক্ষায় দেয়। তারপরে দেখো, কাণ্ড গেল, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই দেখো মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা পড়বা। তারপরে কি দেখো, এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্যটা পড়বা। তারপর হচ্ছে কি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে পার্থক্যটা পড়বা। শেষ। বুঝতে পারছো জিনিসটা? পড়া খুব একটা বেশি না, শুধুমাত্র তুমি বই পড়বা আর হচ্ছে প্র্যাকটিস করবা। তোমার এখান থেকে যে একদম সব মুখস্থ করতে হবে কোনো কিছু, ওরকম কোনো কিছু না। তুমি একদম রিডিং রিডিং পড়ে যাবা, তোমার হচ্ছে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা, দেখবে যে সব সব যে দাঁড়ানো লাইন থেকেই প্রশ্ন আসা। বলো, কারো কোনো প্রশ্ন আছে? এই সপ্তবর্ণ আসলো কোন জায়গা থেকে আবার? ও, সপ্তবর্ণ চলে গেছে। কোন প্রশ্ন আছে আর? তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? মোবাইল ক্লাসে রেখে কি ঘুমাইতেছো? আমি রেকর্ডটা অফ করে দিই।